প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ তোমাদের ভাবুক ছেলেটি যে গল্পটির নাম দেওয়া হয়েছে, এই ভাবুক ছেলেটি কিন্তু আমাদের একজন বিখ্যাত জগদীশচন্দ্র বসু। এই ছেলেটি ছোটোবেলায় থেকে যখন 10-11 বছর বয়স, তখন গাছের যে প্রাণ আছে কিনা, গাছ কাটলে ব্যথা পায় কিনা, আকাশে বিদ্যুৎ চমকায় কেন, বৃষ্টি হয় কেন, এইসব বিষয় নিয়ে সে বাবাকে নানান ধরনের প্রশ্ন করেছে। এরপরে আস্তে আস্তে সে তার পড়াশোনার প্রত্যেকটা ক্ষেত্রে সে সফলতা অর্জন করেছে। সে এক সময় বেতার তরঙ্গ আবিষ্কার করতে সমর্থ হয়। তার আবিষ্কার দেখে ইউরোপের বিজ্ঞানীরা, অলিভার আইনস্টাইন, তারাও আশ্চর্য হয়ে গেছে যে বাঙালি এই মানুষটি, এই বিজ্ঞানীটা কিভাবে তার মেধা দ্বারা, তার অভিজ্ঞতা দ্বারা এত কিছু শিখল। তার এই অভিজ্ঞতার কারণে সে দেশে তাকে অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানায়। কিন্তু এই বাংলাদেশ বা উপমহাদেশের কল্যাণে তিনি সে দেশ তার অধ্যাপনা করেননি, যার কারণের জন্য তার অনেক আবিষ্কারই প্রথম সে করলেও তার নাম ইতিহাসে পাতা খুব কমই আছে। যা হোক, এই ভাবুক ছেলেটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাস পড়ে, কেন এমন হয় অবাক বিস্ময়ে ভাবে এসে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। এই 10-11 বছর ছেলেটি যে প্রশ্নগুলো করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তার সেই ভাবনাটাই কিন্তু সে নানানভাবে চিন্তা করেছে, যে ভাবছে যে এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। যখন সে উত্তর খুঁজে পায় না, তখন বাবাকে প্রশ্ন করেছে। পরবর্তী এইগুলো নিয়ে সে গবেষণা করে কিন্তু আজকে জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রানীখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালে 30 নভেম্বর ওর পড়াশোনায় হাতে খড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। এই ছেলেটি যদিও আমাদের বাংলাদেশের, কিন্তু তার প্রখর মেধা এবং জ্ঞানের কারণের জন্য সে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। সে ব্রিটিশ আমলে তার এই মেধা কতটা মূল্যায়ন করতে পারে মানুষকে সে বুঝিয়েছে। সে কৃতিত্বের সঙ্গে সব জায়গায় ভালো রেজাল্ট করেছে। সে পরবর্তীতে ডাক্তারি পড়ার জন্য বিলেত, অর্থাৎ ইংল্যান্ডের সে বিখ্যাত শহরে বিলেতে পড়াশোনা করতে চলে যায়। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজেও পদার্থবিজ্ঞান অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এই পরাধীন বলতে তখন আমাদের ব্রিটিশরা শাসন করেছে। 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে আমাদের ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে।
ওই সময় কিন্তু আমাদের বাঙালির যে একটা শিক্ষা মৌলিক অধিকার আমরা অনেকটাই বঞ্চিত হয়েছি। অর্থাৎ আমরা এই জাতিটা পরাধীনভাবে জীবনযাপন করেছে, একের পর এক আমাদেরকে তারা নির্যাতন করেছে, শোষণের নামে অত্যাচার করেছে। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ ইংরেজকে যে টাকা দেওয়া হতো তার 3টা ভাগ করে আমাদেরকে 2 ভাগ দেওয়া হতো। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। অর্থাৎ 3টা ভাগ করে জগদীশচন্দ্রকে 1 ভাগ দেওয়া হতো। এর প্রতিবাদ তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। মানে এর ফলাফল হয়েছে কি, যে যখন তাকে এতটাই কম দিচ্ছে পারিশ্রমিক, তখন সে রাগ করে কোনো বেতন না নিয়ে পরিশ্রম করা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। যে কথা বলছিলাম, এই যে গাছের যে প্রাণ আছে, এটা সর্বপ্রথম আমাদের এই বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন। কিন্তু উনি কখন ভেবেছিল? যখন তার বয়স ছিল 10 কি 11 বছর। যেমন ভাবনা ছিল, সেই ভাবনাটাই সে পরিপূর্ণ বয়সেতে তার পূর্ণতা লাভ করেন। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশই তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্র। যে কথা বলছিলাম, আজকের যে এই পৃথিবী একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার প্রধান কারণ হচ্ছে আমাদের এই বেতার তরঙ্গ, যেটাকে আমরা সহজে বলতে পারি যে পুকুর বা পুষ্করণী বা আমরা হাতির ঝিলে দেখবে মৃদু হালকা বাতাস হলে কিন্তু আস্তে আস্তে পানিটা ঢেউ খেলে। বেতার তরঙ্গটা এরকম, এক রাডার থেকে আর একটা টাওয়ারে তার সংযোগ স্থাপনের জন্য এভাবে সে বাতাসে ভেসে বেড়ায়। সেটাই আবিষ্কার করেছিল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এত অল্প সময়ে কোনো বিজ্ঞানী এত খ্যাতি অর্জন করতে পারে না এই পৃথিবীর বুকে। কিন্তু জগদীশচন্দ্র বসু দেখিয়েছে, জামাতে যত অবহেলা করো কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতে অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান। পাণ্ডিত্যপূর্ণ শব্দের অর্থ অভিজ্ঞতা, জ্ঞান ও অভিজ্ঞতার পরিপূর্ণ। কিন্তু দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। এই যে দুইজন বিজ্ঞানী তাকে আমন্ত্রণ জানিয়েছিল, বিদেশে সেই ভোগ বিলাসকে ত্যাগ করে বিসর্জন দিয়ে এই মানুষের কল্যাণের জন্য আবার আমাদের দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে একটি বিজয়স্তম্ভ। এই সুখ্যাতি বিজ্ঞানী আইনস্টাইন, উনি এত বড় বিজ্ঞানী ছিলেন যে সেও জগদীশচন্দ্র বসুকে তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। জগদীশচন্দ্র বাংলা তো বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশ্যের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক গল্প কাহিনী। অর্থাৎ তোমাদের মতো ছোটদের জন্য বিজ্ঞানের প্রতি, বিজ্ঞান পড়ালেখার প্রতি আগ্রহ হয়, এই জন্য তোমাদের উদ্দেশ্যে একটা বই লিখেছে, সেটার নাম হচ্ছে নিরুদ্দেশ্যের কাহিনী। এটি প্রথম বাঙালি বিজ্ঞানী কোনো বই।
এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। এর নাম পরিবর্তন হয়েছে পলাতক তুফান এবং ছাপা আছে এটা অব্যক্ত বই নামে। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দিবে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। এই গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষ এই দুজন সম্পর্কে তোমরা 5-এর বিজ্ঞান বইয়ে 8ম অধ্যায় আছে। এই দুই মহান বিজ্ঞানীর সঙ্গেও আমাদের জগদীশচন্দ্র বসুকে তুলনা করেছে। অথচ এই জগদীশচন্দ্র বসু কিন্তু এত আধুনিকতায় গবেষণার জন্য এত গবেষণাগারও পায়নি তারা যতটা পেয়েছিল। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে টিএসসি ডিগ্রি প্রদান করে। আর 1935 সালে জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23শে নভেম্বর। ওই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালি গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব, পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। দেখো, এই গল্প শেষে আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে ছোট সে ছেলেটি মাত্র তোমাদের মতো 10-11 বছর বয়সের ছেলেটি সে সময় ভেবেছিল তার নানান বিষয় সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, আকাশে বাস করা সম্পর্কে। তার সে ভাবনায় কিন্তু বাস্তবে রূপ দিতে সফলতা হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা ছোট থেকে ভবিষ্যতে কি করব, আমরা কেউ ডাক্তারি করব, কি বিজ্ঞানী হব, নাকি ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, অথবা কেউ আমরা উকিল, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি কী হতে চাই, সে যেটা হতে চাও তোমাকে সেই উদ্দেশ্য লক্ষ্য করে তোমাকে পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে তোমাদের বাবা মা আছে, হ্যাঁ, বা টিচার আছে, তাদের সহযোগিতা নেবে যে আমি এটা হতে চাই, কীভাবে পড়াশোনা করা উচিত। তাহলে এই বিজ্ঞানের জীবন কাহিনী থেকে আমাদের এই শিক্ষাগুলো নেওয়া প্রত্যেকের উচিত। এবং তার বিখ্যাত কিছু শব্দার্থগুলো এই অধ্যায় কিছু বিখ্যাত শব্দার্থ, অর্থাৎ অনেক কঠিন বলা যাবে না, এই শব্দার্থগুলো আমরা একটু লিখবো। এখন দেখো শব্দার্থ আছে কি? পর্যবেক্ষণ। দেখো পর্যবেক্ষণ। এরপর আছে পাণ্ডিত্যপূর্ণ। এই মাত্রায় ব্যবহার করবো না, পাণ্ডিত্যপূর্ণ, বানানগুলো সতর্ক সাথে লিখব। পাণ্ডিত্যপূর্ণ। বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ। গিরিডি। গিরিডি গল্প কাহিনী। দেখো গিরিডি গল্প কাহিনী। গল্পকার লেখা দেখা যাবে। এই যে পর্যবেক্ষণটা মানে কোনো বিষয় নিয়ে তার গবেষণা বা পর্যালোচনা করা, এটাকে বুঝিয়েছে পর্যবেক্ষণ। দেখো কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখো, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখো। আমরা শর্টটা লিখবো, কোনো কিছু দেখো। কোনো কিছু বা প্রাকৃতিক কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখাও। প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান এবং অভিজ্ঞতা পরিপূর্ণ। জ্ঞান ও অভিজ্ঞতা, জ্ঞান ও অভিজ্ঞতা পূর্ণ, জ্ঞান অভিজ্ঞতা পূর্ণ। বিজয় স্তম্ভ, দেখো বিজয় স্তম্ভ মানে সে যে বিষয়ে আবিষ্কার সে বোঝানো হয়েছে বিজয় স্তম্ভ। পরে কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করায় তাকে বোঝায়। এটা বড় লিখছি না। গিরিডি, গিরিডি বলতে ভারতের একটি রাজ্যের নাম, সেটা হচ্ছে গিরিডি। গিরিডি সেখানে সে বসবাস করেছে আর কি, লিখে দিলাম। গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। গিরিডি ভারতের ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, বিজয় স্তম্ভটা লিখিয়ে দেব কেমন দেখান। কোনো কিছু জয় করার পর কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে তাকে বোঝায়। নির্মাণ করে বিজয় ঘোষণা করা, নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়, বিজয় ঘোষণা করা হয়, ঘোষণা করা হয়, তাকে বুঝিয়েছে। আরো আছে আমাদের বৈজ্ঞানিক কল্পকাহিনী। কল্পকাহিনী নয় কাহিনী, বৈজ্ঞানিক প্রবেশিকা। কল্পকাহিনীটা কি বুঝিয়েছে? কল্পকাহিনী যে কাহিনী কল্পনা করে লেখা হয় তাকে বুঝিয়েছে। যে কাহিনী কল্পকাহিনী, যে কাহিনী করে লেখা হয় তাকে কল্পকাহিনী বলছে। হ্যাঁ, যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী বলে। বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞান বিষয়ে কল্পনা করে যে লেখা হয় সেটাকে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলা হয়। বৈজ্ঞান বিষয় কল্পনা করে লেখা কল্পনা
পরিকল্পনা করে লেখার যে কাহিনী। প্রবেশিকা দেখো, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা আজকের মাধ্যমিক, আজকের মাধ্যমিক আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। সার্টিফিকেট পরীক্ষা এএফ এএফটা হচ্ছে ফাইনাল আর্টস, ইংলিশে বলে ফাইনাল আর্টস। আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমাপ্তি। আজকের উচ্চ মাধ্যমিক আজকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমাপ্তি। সার্টিফিকেট পরীক্ষার সমাপ্তি। পরীক্ষার সমাপ্তি। এই শিক্ষার্থীবৃন্দ আজকে পর্যন্ত ভালো থাকবে।